1984 সালের বাংলাদেশের চিত্র। জালের মতো শুধু সারি সারি নদী, পুকুর, খাল, বিলে স্বয়ংসম্পূর্ণ এই বাংলাদেশ এখন আর খুঁজে পাওয়া যাবে না। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাবো যে সুলতানিয়া বলে, মোগল আমলে এসব নদী দিয়ে কিন্তু রণতরী চলত। আমাদের বুড়িগঙ্গা যে নদী, এই নদীটার সাথে একসময় সম্পর্ক ছিল ধলেশ্বরী নদীর। ধলেশ্বরীর উপনদী হিসেবে বুড়িগঙ্গা এখনো কিন্তু বিভিন্ন বইপত্রে, নথিপত্রে স্বীকৃত। কিন্তু এই বুড়িগঙ্গার সাথে কিন্তু এখন ধলেশ্বরীর কোনো সম্পর্ক নেই। এটার কারণ কিন্তু প্রথমে ভরাট হয়ে যাওয়া, নাব্য সংকট তৈরি হওয়া, এক সময় বন্ধ হয়ে যাওয়া। এখন কিন্তু বর্তমানে তুরাগ নামে যে নদীটা, তার যে নিম্ন প্রবাহ, এটা হচ্ছে বুড়িগঙ্গার পানির উৎস। আবার তুরাগ থেকে আশুলিয়ার কাছে তুরাগ থেকে একটা ধারা বাম দিকে বেরিয়ে গেছে, টঙ্গী খাল হিসেবে কোথাও কোথাও পরিচিত। এটা কিন্তু তেরমুখ নামে একটা জায়গা আছে, এখানে এটা বালু নদীর সাথে মিশেছে। আবার এই বালু নদী রূপগঞ্জের কাছে শীতলক্ষার সাথে মিশেছে। আবার এই শীতলক্ষা এবং বালুর যে মিলিত ধারা এবং বুড়িগঙ্গা, আবার ধলেশ্বরী, এই নদীগুলো কিন্তু জাজিরার কাছে গিয়ে আবার একটা ধারায় মিলিত হয়ে মেঘনার সাথে মিশেছে। ওইখানে জাজিরার কাছে ওই মুখটাতে অনেকগুলো ইটভাটা নদীর উপরে। এই ইটভাটার কারণে ওখানে কিন্তু একটি নাব্য সংকট তৈরি হয়েছে। নদীর ভিতরে চর, সেই চরের উপরে কিন্তু ইটভাটা। আবার আমাদের তুরাগ যে নদী যেটা বলছি, যেটা বুড়িগঙ্গা শিরোহার একটু উপরে, আমিন বাজার উপরে, ভাটির একটু উপরে, কয়েক বছর আগে কিন্তু এখানে শুকনো মৌসুমে বলগেট আটকে যেত, এতটা পানি কমে গেছিল। এর প্রধান কারণ ছিল বছর পাঁচেক আগে BIWT এর ভুল ড্রেজিং। তাদের ড্রেজিংটা তখন এত ত্রুটিপূর্ণ ছিল যে এর ফলে আসলে নাব্যতা সংকট আরো বেড়ে যায়। শীতলক্ষা নদী ঢাকার আশেপাশের নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সাথে নৌপথে যুক্ত করেছে এই নদী। এই নদীর অববাহিকায় গড়ে উঠে হাজার হাজার জনপদ। এক সময় এই নদীতে মাছ ধরে পেট চলত বহু মানুষের। কিন্তু এই নদীর বর্তমান পরিস্থিতি একদমই ভিন্ন। ঘন্টার পর ঘন্টা বসে থেকেও 1 কেজি মাছ পাওয়া যায় না এই নদীতে। নাব্যতা কমে নদীর মাঝে মাঝে চর জেগে উঠেছে। নদীর নাব্যতা নাই, তারপরে পানি নষ্ট, মাছ পাওয়া যায় না। আবার ওই শাখার পিছাতে এগুলো মাছের ডিম সুদ্ধা খাইয়া ফেলায়, যার কারণে মাছ পাওয়া যায় না। পানি খুবই খারাপ। আমাদের কল ছিল না, টিউবওয়েল ছিল না। আমরা নদীতে পানি নিয়ে আমার আম্মায় নদীতে পানি নিয়ে ভাত তরকারি রান্তো, আমরা খাইতাম। এত পরিষ্কার ছিল পানি। আর মাছের কথা তো বলাই যায় না। দুনিয়ার মাছ, ট্যাংরা, পুডি, বিশাল ধরনের ওই যে বড় বড় বাইং, এগুলো আমরা পাইছি নদীর মধ্যে। এখন তো মাছ পাওয়াই যায় না। এখন এই যে পানির কারণে পানি কালা হয়ে গেছে, গোসল করলে শরীরের গন্ধ হয়। শীতলক্ষার 2 তীরে যে অত্যাধিক মাত্রায় নদী দখল হয়েছে, সেটি পুনরুদ্ধার করা খুবই জরুরি। নদী কমিশনের যে তথ্য রয়েছে, সেখানে শতাধিকের বেশি এই ধরনের দখলদার রয়েছে, তাদের নামের তালিকা আছে, কিন্তু আমরা সেই দখল উচ্ছেদ করতে পারছি না। বরং দিনে দিনে এটি দখল আরও বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, ড্রেজিং করা হচ্ছে। এটির কারণে নদীর যেই স্বাভাবিক যেই ফ্লো রয়েছে, সেটি বিঘ্নিত হচ্ছে। ফলে শীতলক্ষা আর পরিবেশ বা শীতলক্ষা নদীর স্বাস্থ্য খুবই খারাপ এবং এটি একটি হুমকির সম্মুখে আছে। শীতলক্ষা বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা, নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জ জেলার একটি নদী। এক সময়কার চঞ্চল এই নদী এখন শান্ত, আর এর জন্য দায়ী আমরাই। দখল দূষণে দুমড়ে মুচড়ে ফেলেছি আমরা এই নদীকে। এখন এই নদী হারিয়েছে তার নাব্যতাও। ঢাকা বিভাগে 168টি, বরিশাল বিভাগে 90টি, খুলনা বিভাগে 124টি, রাজশাহী বিভাগের 110টি, রংপুর বিভাগে 268টি, ময়মনসিংহ বিভাগে 135টি নদী রয়েছে। সারা দেশে 24,140 কিলোমিটার জুড়ে জলরাশি প্রবাহিত হয়েছে।
কিন্তু সামগ্রিক অর্থে নদীর আর্থসামাজিক উন্নয়ন বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি না হয়ে বর্তমানে তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে 1008টি নদী থাকলেও যার শতকরা 90% নদীর নাব্যতা সংকটে ভুগছে। ফলে সাম্প্রতিক বিভিন্ন জেলায় বন্যা ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে নদীর নাব্যতার সংকট প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই বাংলাদেশের যে 53টি আন্তর্জাতিক নদী আছে, 53 বা 54টি, এই নদীগুলো দিয়ে বছরে প্রায় 200 বিলিয়ন টন পলি প্রবাহিত হয় এবং এই পলিগুলো যখনই নদীগুলো দখল এবং দূষণে পর্যস্ত হয়, নদীর দুই পাশ যখন ন্যারো হয়ে যায়, তখন এই নদীতে নাব্যতার সংকট সৃষ্টি হয়। ফলে এই সারা বাংলাদেশের আমরা পদ্মার কথা বলি, যমুনার কথা বলি, ধলেশ্বরীর কথা বলি বা চট্টগ্রামের নদীগুলোর কথা বলি, সিলেটের নদীগুলোর কথা বলি, সব জায়গায় আমরা এই নদীগুলোর এখন নাব্যতা লোপ পাচ্ছে দেখতে পাচ্ছি। পলিটিক্যাল কমিটমেন্ট, শুধুমাত্র উন্নয়নের নামে যে কমিটমেন্টগুলো দিয়ে বাংলাদেশের যে টাকা লুটপাট করা হলো, বাংলাদেশের নদীর নাব্যতা সংকটের এর একটা বড় কারণ হচ্ছে দুর্নীতি। এবং হচ্ছে যে যারা এখানে আছেন তাদের কোনো ট্রান্সপারেন্সি নাই, তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। না হলে 50,000 কোটি টাকা খরচের পরে কেন বাংলাদেশে 10,000 কিলোমিটার নৌপথ আসবে না? বাংলাদেশে তো 22,000 কিলোমিটার নৌপথ বর্ষার সময় থাকে, তাই না? তো সুতরাং আমরা মনে করি বাংলাদেশের নাব্যতা সংকটের সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি এবং হচ্ছে যে এই যে ফ্যাসিজম ছিল, যেখানে আপনি কথা বলতে পারতেন না, কোথায় রেজিং হচ্ছে, কোথায় হচ্ছে না, তাদেরকে মনিটরিং কীভাবে করবেন, তাদেরকে অ্যাকাউন্টেবিলিটি আপনি কীভাবে করবেন, সেগুলো আবার নতুন করে আবার শুরু করতে হবে। ক্ষমতার সাথে জড়িত প্রভাবশালী ও রাজনীতিবিদদের প্রত্যক্ষ ইন্ধনে নদী দখল বাণিজ্য পরিচালিত হচ্ছে। নদীর দখল ও দূষণের পাশাপাশি জীববৈচিত্র্য ও হুমকির মুখে পড়েছে। 2015 সালের IUCN এর তথ্য মতে 31 প্রজাতির জলজ ও বন্যপ্রাণী দেশ থেকে বিলুপ্তি হয়েছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে নীরব ঘাতকগুলো ক্রমাগত আক্রান্ত করছে বাস্তুতন্ত্রকে। বুড়িগঙ্গা এবং তুরাগকে তো হাইকোর্ট ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করেছে, ECA ঘোষণা করেছে। শীতলক্ষায় কিন্তু পজিশন চলে এসেছে। শীতলক্ষাকে যেভাবে দখল হচ্ছে, আপনি একদম কালীগঞ্জ পর্যন্ত শীতলক্ষার দখল পাবেন এবং কালীগঞ্জের উপরে যদি আপনি যান সেই নরসিংদীতেও আপনি কিন্তু দখল পাবেন। সুতরাং শীতলক্ষার দখল পাইকারি হারে হচ্ছে এবং এই দখল বন্ধ করা লাগবে। এই দখল বন্ধ করতে নিলে নদীকে আসলে সীমানা নির্ধারণ করাটা খুব গুরুত্বপূর্ণ, যেটা করা হয় না শীতলক্ষার। শুধুমাত্র পোর্ট এরিয়া সীমানা নির্ধারণ হয়েছে, তাও পার্শিয়ালি হয়েছে, সম্পূর্ণভাবে হয়নি। তো আমরা মনে করি শীতলক্ষাকে তাড়াতাড়ি সীমানা নির্ধারণ করতে হবে, কারণ শীতলক্ষার পার অনেক কোম্পানি দখল করে নিয়ে গেছে। এটা বন্ধ না করলে শীতলক্ষার আস্তে আস্তে আরও শুরু হয়ে আসবে। নদীর পাশের যেই খাস জমি, যেটা খাস ল্যান্ড বলি আমরা, সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে সহজে দখল হয়েছে এবং এই যে দখল হয়েছে, দখল করার পরে এই জায়গাগুলোকে উদ্ধার করার ব্যাপারটিও কিন্তু সেভাবে কিন্তু এগিয়ে আসেনি। কিছু কাজ হয়েছে এবং এর আগে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু এনাফ না। মানচিত্র থেকে মুছে যাচ্ছে নদী, নালা, খাল, বিল। ইতিহাসে 16টি প্রধান নদী ও 9টি ক্ষুদ্র নদীর উল্লেখ রয়েছে। 16টি প্রধান নদী হল ব্রহ্মপুত্র নদ, মালিঝি, সোমেশ্বরী, মৃগী, স্নেবতী, মহাঋষি, থলঙ্গ, ভোগবতী, খারুয়া, দর্শা, ভুরাঘাট, বলেশ্বরী, সুতি, মরাখড়িয়া, বৃদ্ধ ভোগবতী ও খড়িয়া নদী। নাব্যতা হারিয়ে 8টি নদী কালের সাক্ষী হয়ে আছে। বাকি 8টি নদী এখন ইতিহাস। 8 নদী ব্রহ্মপুত্র নদ, মৃগী, সোমেশ্বরী ও মালিঝি নদী পূর্ব নামে পরিচিত। বাকি 4 নদীর নাম পরিবর্তন হয়ে ভোগবতী থেকে ভোলাই, মহাঋষি থেকে মহারশি, থলঙ্গ থেকে চেল্লাখালী এবং স্নেবতী থেকে নেতাই নদী হয়েছে। বাকি নদীগুলোর বিলুপ্তি ঘটেছে। দশানী নামে নতুন নদীরও সৃষ্টি হয়েছে। বালু নদীর উৎপত্তি কিন্তু বেলাই বিলে, কালীগঞ্জ কাপাসিয়ার কাছে। এখানে 8 বর্গ কিলোমিটার একটা বিল আছে, বাংলাদেশের 4র্থ একক বৃহত্তম বিল। এই বিল থেকে নদীটা বেরিয়ে শীতলক্ষাতে মিশেছে রূপগঞ্জের কাছে। আবার তুরাগ যে নদীটা, এই তুরাগ নদীর সাথে একটা সময়ে ব্রহ্মপুত্রের সংযোগ ছিল, ময়মনসিংহের দিক থেকে বংশী নদী হয়ে। কিন্তু এই তুরাগ হচ্ছে এমন একটা নদী, যে নদীটাতে কিন্তু 3টা 4টা উপনদী আছে, স্থানীয়ভাবে উৎপন্ন।
মধুপুরের গড় এলাকা থেকে এই নদীগুলো, যেমন লবন্ধ নামে একটা নদী, বেসিক্যালি একটা বিল। তো আমরা যদি মানচিত্র দেখি তাহলে দেখা যাবে যে তুরাগ হচ্ছে একটা ছাতার মতো নদী, অনেকগুলো ধারা এক জায়গায় হয়েছে, তারপরে ভাটিতে চলে গেছে। আবার এই তুরাগ নদী যেহেতু এখন বুড়িগঙ্গার পানি যোগাচ্ছে, আবার টঙ্গী হয়ে বালু নদীর সাথে মিশে গেছে। ওই যে তেলমুখ নামে যে জায়গাটা আছে, ওই তেলমুখে কিন্তু গেলে দেখা যাবে, যে কোনো সময় গেলে দেখা যাবে যে তেলমুখ ব্রিজ থেকে ভাটির দিকে অনেক দূর জায়গা পর্যন্ত যে ধারাটা, ডানের ধারাটা কালো, বাঁয়ের ধারাটা সাদা। মানে বাঁয়ের যে ধারাটা এটা হচ্ছে বালু নদীর ধারা, ডান দিকে যে ধারাটা এটা হচ্ছে টঙ্গী নদীর ধারা। বাংলাদেশের সকল নদীগুলোর দিকে তাকালেই আমরা শুধু অপরিকল্পিত নগরায়ন, দখল, দূষণ, অব্যবস্থাপনা এবং সমস্যাই খুঁজে পাই। কিন্তু আদৌ কি পাচ্ছি তার সঠিক সমাধান? তবে কি অভাব সঠিক ব্যবস্থাপনার নাকি ত্রুটি প্রশাসনের? পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, দখল, দূষণ, অপরিকল্পিত ড্রেজিং ইত্যাদি কারণে বেশ কয়েকটি নদীর নাব্যতা হারিয়েছে। প্রথমে সীমানা নির্ধারণ করতে হবে ও অবৈধ দখল উচ্ছেদ সহ আরও নানা কার্যক্রম নেওয়ার কথা জানান তিনি। 308টি নদীর নাব্যতা হারিয়েছে, তো কেন হারালো আপনারা কি মনে করছেন? এটা তো জানা কথা, হারিয়েছে। কতগুলো হারিয়েছে? উজান দেশ থেকে যে প্রবাহটা আসে সেটা আটকে দেওয়ার কারণে কিছু নদী হারিয়েছে প্রবাহ। তার কারণ হচ্ছে যে আমাদের পলি জমে গেছে, ড্রেজিং ঠিকভাবে করা হয়নি, রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করা হয়নি। কিছু নদীর প্রবাহ কমেছে উজান থেকে পানি কমা, পলি জমে যাওয়া, ড্রেজিং না হওয়া এবং দখলের কারণে। আবার কিছু কিছু নদী এত বেশি পলিউটেড হয়েছে যেগুলো স্বাভাবিক যে প্রবাহ সেটা বাধাগ্রস্ত হয়েছে। আর কিছু কিছু নদী আবার আমাদের নিজেদের কারণেও, যেমন আমাদের পানি উন্নয়ন বোর্ড এমন সব জায়গায় বাদ দিয়েছে, বন্যা নিয়ন্ত্রণের জন্য এমন কিছু কাজ করেছে, বা আমাদের সড়কের সাথে সংশ্লিষ্ট সংস্থা নদীর উজানেই দেখা যাবে রাস্তা করে দিয়েছে বা বাদ দিয়ে দিয়েছে, সেজন্য অনেক নদী প্রবাহ হারিয়েছে। ঢাকার আশেপাশের নদীগুলোকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করতে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন? কি পদক্ষেপ নিব এগুলো লিখিত দেওয়ার জন্য, একটা কর্মপরিকল্পনা দেওয়ার জন্য আমরা প্রত্যেকটা বিভাগীয় কমিশনারকে অনুশাসন দিয়েছি। তারা 2 মাসের মধ্যে দেওয়ার কথা, 1 মাস পার হয়ে গেছে, আর 1 মাস পরে আমরা তাদের প্রতিবেদন পাবো। তবে সাধারণ যেটুকুন বুঝি তার থেকে বলতে পারি যে নদীর সীমানাটাকে আমাদের আঁকতে হবে প্রথমে। দ্বিতীয় হচ্ছে নদীর অবৈধ দখলদারদের তালিকা আছে, সেই তালিকা ধরে উচ্ছেদ করতে হবে, এবং উচ্ছেদ করার পর যেন আবার দখল ফেরত না আসে, ওই জন্য এলাকাবাসীকে সম্পৃক্ত করে প্রহরার জন্য উদ্বুদ্ধ করতে হবে। নদীর যেগুলো দূষণ হয়েছে সেগুলো ম্যাপিংয়ের মাধ্যমে দূষণকারীকে চিহ্নিত করে, যেগুলো প্রাথমিকভাবে বেশি দূষণ করছে তাদেরকে আইডেন্টিফাই করে দূষণটা নিয়ন্ত্রণ করতে হবে। কোনো জায়গায় আপনাকে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান বা পয়ঃবর্জ্য পরিশোধনাগার স্থাপন করতে হবে, সেটা ব্যয় সাপেক্ষ, সময় সাপেক্ষ, কিন্তু সেই কাজটা তো অন্তত শুরু করে দেওয়া যায়, সেই কাজগুলো করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নদী ড্রেজিং করে এর নাব্যতা বজায় রাখার দায়িত্ব BIWTA সংস্থার অধীনে। তবে কেন অপরিকল্পিত ড্রেজিং এর অভিযোগ উঠছে বারবার? তবে কি অবহেলা প্রশাসনের? বাংলাদেশের নৌপথের ড্রেজিংয়ের জন্য BIWTAর সাথে সাথে আরও কিছু সরকারি সংস্থাও জড়িত রয়েছে। অপরিকল্পিত ড্রেজিং, আমরা যে কোনো ড্রেজিংয়ের যখন প্রকল্প হয় তখন কিন্তু আমরা প্রকল্পের আগে একটা ফিজিবিলিটি স্টাডি করে থাকি, এবং সেখানে যেভাবে আমাদের ড্রেজিং করতে সাজেশন দেওয়া হয় সেই অনুযায়ী আমরা সেটা করে থাকি, এবং প্রকল্প প্রণয়নের সময় এই জিনিসগুলো দেখা হয়। এবং একটি প্রকল্প অনুমোদন হতে সরকারের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেপগুলো ফলো করেই কিন্তু একটা প্রকল্প অনুমোদিত হয়। BIWTAর পক্ষ থেকে আমরা যেটা বলবো যে আমরা প্রতি বছর যে যেমন মেনটেন্যান্স ড্রেজিংয়ের কথা বললাম, এটা পরিকল্পনাটা কীভাবে হয়, এটা আমরা যখন আগামী বছরে যখন ড্রেজিংয়ের পরিকল্পনা করব মেনটেন্যান্স ড্রেজিং, তার আগে আমরা আমাদের কাছে সারা বছরব্যাপী কিন্তু যেখানে নৌপথে যারা চলাচল করে, মালিক সমিতি, কার্গো মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, তারা যে লঞ্চগুলো চলাচল করছে তারা আমাদেরকে জানায় যে কোথায় কোথায় ড্রেজিংয়ের সমস্যা আছে, কোথায় কোথায় নৌপথে চলতে সমস্যা হচ্ছে। সেই সমস্ত রিপোর্টের উপর ভিত্তি করে এবং আমাদের বিভিন্ন বিভাগে আমাদের যে BIW যে নেটওয়ার্ক আছে তাদের কাছে যে আমরা ফিডব্যাক নিয়ে কিন্তু পরবর্তী বছরের জন্য একটা পরিকল্পনা করি এবং সেই অনুযায়ী ড্রেজিংটা করা হয়। বালু ব্যবস্থাপনার কথা যেটা বললেন, আসলে নদীর পাড়ে ড্রেজিং করার পরে
বালুটা কোথায় ফেলবো এটা কিন্তু বিআইডব্লিউটিএ এককভাবে নির্ধারণ করে না। এটার জন্য বালু ব্যবস্থাপনার জন্য প্রত্যেক জেলাতে জেলা প্রশাসককে এই দায়িত্ব দেওয়া আছে এবং একটা কমিটি গঠন করা আছে এবং সেই কমিটিতে বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা থাকে এবং তাদেরকে নিয়ে এটা ঠিক করা হয় যে কোথায় বালুটা টেম্পোরারিভাবে রাখা যেতে পারে। কেউ তো ওখানেই আসলে সিদ্ধান্তটা ওই কমিটির মাধ্যমে সিদ্ধান্ত হয়, যেখানে সিদ্ধান্ত হয় আমরা সেখানেই বালুটা ফেলি। বাংলাদেশে 931টি নদী প্রবাহমান রয়েছে এবং নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা 308টি। ঢাকা বিভাগে নাব্যতাহীন নদীর সংখ্যা 85টি, রংপুর বিভাগে 71, রাজশাহী বিভাগে 18, চট্টগ্রাম বিভাগে 11, সিলেট বিভাগে 10, ময়মনসিংহ বিভাগে 26 এবং খুলনা বিভাগে 87টি। পানি প্রবাহ থাকলেই কিন্তু নদী নাব্য থাকে, যখন পানির প্রবাহ থাকে না তখনই নাব্যতার সংকট দেখা দেয়। তো সুতরাং আন্তঃসীমান্ত নদীগুলোর যে প্রবাহ সেটা যদি আমরা নিশ্চিত না করতে পারি, ভারত যদি আমাদেরকে সবসময় আমাদের যে ন্যায্য হিস্সা এবং নদীগুলোকে বাঁচিয়ে রাখার জন্য যতটুকু পানি দরকার ততটুকুও যদি আমরা আদায় করতে না পারি এবং না দিয়ে থাকে তারা, তাহলে বাংলাদেশের কিন্তু ক্রাইসিস আর অনেক ব্যাপক। নদীর নাব্যতার সাথে উন্নয়ন জড়িত, নদীর নাব্যতার সাথে কৃষি ব্যবস্থা জড়িত, হ্যাঁ নদীর নাব্যতার সাথে হাট বাজারের কানেকশনস খুব বেশি জড়িত এবং নদীর নাব্যতার সাথে স্থানীয় ইকোলজি এবং পরিবেশের সম্পর্ক জড়িত। তো সুতরাং বাংলাদেশে 1 কোটি লোকজন নদীর মাঝখানে বসবাস করে, জানেন নাকি, চরে বসবাস করে। বাংলাদেশে 2 থেকে 3 কোটি লোকজন নদীর পাড়ে বসবাস করে, যারা সরাসরি নদীর সাথে উপকৃত হয়। এর মধ্যে জেলে আছেন, কৃষক আছেন, স্থানীয় বাসিন্দারা আছেন। তো সুতরাং নাব্যতা সংকট দেখা দিলে এদের সকলের জীবন মানে 16 ভাগের 4 ভাগের জীবন সরাসরি সম্পৃক্ততা থাকবে। এছাড়া শুধু তিস্তাতেই তো 4 কোটি লোকজন তিস্তার পাড়ে বসবাস করে। তো তিস্তার যখন নাব্যতা সংকট হয় তখন কিংবা তিস্তা যখন শুকিয়ে যায় তখন এই 4 কোটি লোকজনই কিন্তু খাদ্য ঘাটতির সম্মুখীন হয়। আবার যখন পানি আসে, শুকনা নদীতে পানি আসলে তখন ভাঙন তৈরি হয়, 4 কোটি লোকজন ভাঙনের শিকার হয়। সুতরাং আমরা মনে করি এগুলো খুব গুরুত্বপূর্ণ। গত 16 বছরে নদীগুলোর চারপাশের প্রায় 20.94 মাইলের মধ্যে দখল হয়ে গেছে 250 একরের বেশি জায়গা। এর মধ্যে আব্দুল্লাহপুর থেকে গাবতলী পর্যন্ত 5.76 মাইল এলাকা জুড়ে তুরাগ নদ দখল হয়েছে 120.79 একর। বুড়িগঙ্গার কামরাঙ্গী চর থেকে বসিলা পর্যন্ত 7.41 মাইলের মধ্যে দখলে চলে গেছে 97.17 একর। শীতলক্ষার কাঁচপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত 3.57 মাইলের মধ্যে দখল হয়েছে 23.83 একর। বালু নদের ড্যামরা থেকে নন্দীপাড়া পর্যন্ত 4.2 মাইলের মধ্যে দখল হয়েছে 8.84 একর জায়গা। একই সময় রাজধানীর ভেতর দখল হয়েছে প্রায় 10,245 হেক্টর খাল, জলাশয় ও নিম্নভূমি। মাননীয় উপদেষ্টা তিনি শুরুতেই আমাদের সাথে একটি বৈঠক করেছেন বিআইডব্লিউটি এর সাথে এবং সেই বৈঠকে কিন্তু উনি এই নদী দখল দূষণ মুক্ত করার ব্যাপারে আপনার যথেষ্ট কড়া বক্তব্য দিয়েছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আপনার বন, পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান তিনিও কিন্তু আমাদেরকে সম্পৃক্ত করে একটা মিটিং করেছেন ইতোমধ্যেই। সেই মিটিংয়ে উনি কিন্তু বলেছেন যে শুধু ঢাকার চারপাশের নদী না, সারা বাংলাদেশেরই আপনার একটি করে নদী প্রতিটি জেলায় অন্তত পক্ষে উনি দখল দূষণ মুক্ত করতে চান এবং সে জন্য একটি অ্যাকশন প্ল্যান উনি আমাদেরকে প্রণয়ন করার জন্য নির্দেশনা দিয়েছেন। এখন আমরা সবচেয়ে আমাদের কনসার্ন যে দূষণ কিভাবে মুক্ত করা যায়। তো দূষণ মুক্ত করার ব্যাপারটা তো আসলে বিআইডব্লিউটি এর একক বিষয় না, বা এটা বিআইডব্লিউটি এর চার্টার ডিউটির মধ্যে পড়ে না। এটার সাথে আপনার পরিবেশ অধিদপ্তর, তারপরে আপনার সংশ্লিষ্ট জেলা প্রশাসন, অনেকগুলো অর্গান কিন্তু দূষণের ব্যাপারে আপনার দূষণ মুক্ত করার ক্ষেত্রে একসাথে কাজ করতে হবে আমাদের। দখল দূষণে ধ্বংস নদী রক্ষায় নেই উদ্যোগ। দেশের জলাশয় ও জলজ পরিবেশ ক্রমেই ধ্বংসের পথে। প্রাকৃতিক জলজ পরিবেশের গুণাগুণ হারিয়ে এখন দূষিত, পাশাপাশি ক্রমেই ভরাট হচ্ছে জলাশয়। ঢাকাকে ঘিরে থাকা 5টি নদী বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদীতে দূষণের পরিমাণ সবচেয়ে বেশি। আমরা আর কতদিন দেখব নদীগুলোর এই বেহাল অবস্থা? আদৌ কি সম্ভব এই নদীগুলোকে জীবন্ত অবস্থায় আমাদের মাঝে ফিরে পাওয়া?
নদী এমন একটি সত্তা যা আমাদের জীবনের সাথে নানাভাবে সম্পর্কিত। তবে বর্তমানে আমরাই এই জীবন্ত সত্তাগুলোকে মৃতপ্রায় করে ফেলছি এবং যার ফলাফলও আমরাই ভোগ করছি। তাই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা থাকবে এই নদীগুলোকে বাঁচাতে তারা যেন নানাবিধ প্রকল্প গ্রহণ করে এবং তা বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ নেয়। আপনাদের আশেপাশে ঘটে যাওয়া নদীর প্রকৃতি এবং পরিবেশ দূষণের কথা আমাদের জানাতে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নম্বরে kenobiborno@gmail.com অথবা ফোন করুন 01317708 মনে রাখতে হবে, নদী প্রকৃতি এবং পরিবেশ দূষণের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আমাদের জীবন। তাই এই প্রাণ প্রকৃতি বাঁচানোর উদ্যোগটি শুরু হোক নিজেকে দিয়েই।